সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। আজকে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি ইতালির মান্তোবা শহর থেকে। দর্শক, বরাবরের মতো আমাদের সাথে থাকেন একজন অতিথি। আজকের অতিথি সৈয়দ কামরুল ইসলাম মুরাদ। দর্শক, চলুন তার সাথে পরিচিত হই। কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর আজকের এই আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছে। আর কথা না বাড়িয়ে চলুন শুনি আজকের অতিথির থেকে তার কথোপকথন। আমরা প্রথমেই যদি জানতে চাই যে এই যে ইউরোপে বা ইটালিতে আপনি এসেছেন, তো প্রথমকার যেই গল্পটি সেটি কিন্তু অতটা সাফল্যর ছিল না। তো এই প্রথম দিনের গল্পগুলো যদি একটু বলেন যে কেমন করে আপনি এই দেশে আসার পরে একটু একটু করে স্ট্রাগল করে আপনি এগিয়ে যাচ্ছিলেন। জি, ধন্যবাদ। প্রথম ইতালিতে আসছি 1999 সনে। আমি যদিও বাই রুট স্টেশনে এসেছি, রাশিয়া হয়ে, ইউক্রেন হয়ে, রোমানিয়া হয়ে এসেছি। তো প্রথম অবস্থায় এসে আমি যদিও ওই লিগ্যালিটি ছিল না আমার, আমি কাগজবিহীন ছিলাম। স্ট্রাগল করতে অবশ্যই অনেক ঘাত প্রতিঘাতে সইতে হয়েছে আমাদের। তো আমার এখানে আসার এবং আমার এখানে এই পর্যায়ে এসে পৌঁছানোর জন্য আমার সর্বপ্রথমে আমার বড় ভাইয়াকে সৈয়দ মনিরুল ইসলাম মনির, তাকে আমি স্মরণ করি। দীর্ঘ পথ চলায় আমার কর্মসংস্থান হয় একটি পাবলিসিটি কোম্পানিতে। আমি হেঁটে হেঁটে পাবলিসিটি করেছি প্রতি ডোরে ডোরে। তো আমি যখন কাজ করছি তখন আমার এই জীবনের প্রথম কাজ আর কি। তো কষ্ট হয়েছে, তবে কাজের ভিতরে একদম ফাঁকি ছিল না আমার। আমি যখন আমাকে একটা রাস্তায় বলতো যে তুমি এই রাস্তার ভেতরে তুমি এগুলো ডিস্ট্রিবিউশন করো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করতাম যত দ্রুত এবং একটা ঘর যেন বাদ না যায়। তো এইগুলো দেখে আমাকে যে গাইড করতেন একজন, ওর নাম হচ্ছে মরণী মনে নাই ঠিক, 25 বছর আগের কথা আর কি। তো ও অনেক পছন্দ করে। ও গিয়ে মালিককে বলে যে এই ছেলে যে কাজ করে তোর 10 জন এই কাজটা করে না। তো ওকে যে 30 টাকা তুই বেতন দিস, সেটাতে আমার মনে হয় ওর ঠগ হয়ে যায়, কম হয়ে যায়। আপনার বেতন ছিল 30 ইউরো। তখন ও আমাকে বললো 30 মিলা, তখন মিলা। তখন ওকে বলো যে তুই ওকে 50 মিলা দিলে ও কম হবে। তখন ওই মালিক বলছে কি তুই সত্যি কথা বলস? ওর জুতা খুলে দেখ। তো জুতা খুলে দেখে আমার পায়ের চারিদিকে ফসকা পড়ে গেছে। তখন মালিক বলছে 50 টাকা, আমি ওকে 60 টাকা করে দেবো। তো এই ফার্স্ট আমি উদ্দীপনা পেয়ে, আমি এখন আমার কান্না পেয়ে যাচ্ছি যে একটা ইতালিয়ান আমাকে দেখে তার উদারতা, এতে আমি মোটামুটি অনুপ্রাণিত হই। তো অনেক যতদিন পর্যন্ত আমার ডকুমেন্ট ছিল না, আমি ওদের সাথে কাজ করছি। ওরা 60 টাকা 70 টাকা, এমনকি ওই যে ড্রাইভার, সে আমাকে প্রতিদিন লাঞ্চে ওর নিজে টাকা দিয়ে আমাকে খাওয়াতো। তো এটা আমার জন্য একটা বড় সাফল্য। দ্বিতীয়ত, যখন আমি ডকুমেন্ট হয়ে যায় এখানে, আমি সত্যি বলতে লজ্জা নেই, এখানে আমি ওই একটা কোম্পানির সাথে কাজ করছি। ওরা হলো আপনার এদিলে বলে আর কি, এই আপনার বুরাতরে বলে ইতালিতে, যেটা রাজমিস্ত্রির কাজ। ওদের সহযোগী হিসেবে কাজ করেছে, ওইখান থেকে আমার কাগজটা হয় আর কি। তো এরপরে ওই ভেনিস শহর ছেড়ে আমি যখন চলে আসি ইটালির এই মান্তোবা শহরে, যেহেতু আমার ভাইয়ার বাসা মান্তোবাই আবার পাশেই। তো এখান থেকেই আমি আমার সেকেন্ড ধাপ শুরু করি আর কি। তো এর আগে মাঝখানে আরেকটা আমি ওইখানে আরেকটা ফ্যাক্টরিতে কাজ করেছি। ওটা মোটামুটি ভালোই, কিন্তু আমার শহর পছন্দ ছিল এই মান্তোবা, যেহেতু আমার বড় ভাই এখানে ছিল। আর একটা বিষয় আমরা যদি জানতে চাই যে এই যে সাফল্য অর্জনের পিছনে আপনি বললেন যে আপনার ভাইকে স্মরণ করলেন, তো এই বিষয়টা কিন্তু আমরা আসলেই আমাদের সেকেন্ড জেনারেশন বলবো যে এভাবে কিন্তু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আরেকটা বিষয় বলবো যে আপনি তো একজন কমিউনিটিতে কাজ করছেন, তো এখানকার কমিউনিটির অবস্থা সম্পর্কে যদি জানি যে এখানে প্রবাসীরা কেমন আছে এবং প্রবাসীদের প্রজন্মগুলো কেমন আছে, যারা এখানে জন্ম হয়েছে, শিশুরা এখানে কি পড়াশোনার সুযোগ পাচ্ছে কিনা, বাংলা শিখছে কিনা, বা এই বিষয়ে কি উদ্যোগ আছে আপনাদের? জি, এখানে আমাদের যারা বাঙালি কমিউনিটির সবাই আছে, অবশ্যই তারা আমরা একে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করার চেষ্টা করি। আমাদের মধ্যে সহমর্মিতা আছে। আমরা যেহেতু বাঙালি, আমাদের এখানে বর্ণ গোত্রের কোনো আসলে বালাই নেই। এখানে আমাদের হিন্দুরাও আছে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা। আমরা ওনাদের কালচারের সাথে আমরা একত্রতা প্রকাশ করি। আমরা ইনভাইট করি, ওনারা যায়, ওনাদের ইনভাইটে আমরা আসি, এরকম আর কি। তো আর এখানে আমাদের যে প্রজন্মরা জন্ম নিয়েছে, এদের জন্য এখন আমরা ওই রকম ভাবে কোনো কিছু করতে না পারলেও এখানে মসজিদ আছে কলতুরালে, আমাদের কালচারের একটা মসজিদ আছে নিজেদেরই বাঙালিদের, আর একটা মসজিদ হয়েছে মরক্কি প্লাস বাঙালির সমন্বয়ে। সেখানে মাদ্রাসাও হয়েছে আমাদের বাঙালি ভাইদের মাধ্যমে, সেখানে হাফেজি মাদ্রাসা চলছে।
শিক্ষা চলছে বা আরবি, বাংলাদেশ বাংলাদেশিদের জন্য এখন আমরা একটা মোটামুটি আলোচনার মধ্যে আছে। আমাদের কমিউনের সিটি কর্পোরেশনের মেয়র আচ্ছা আচ্ছা ওনারা বলছে একটা বাঙালি স্কুলের জন্য আমাদেরকে সহায়তা করবে, বাহ। যেভাবে হোক এটা ইনশাল্লাহ জি। অচিরেই আমরা হয়তো এটার একটা ফসল ঘরে তুলতে পারবো জি, আশা করি চমৎকার। ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমরা যদি জানতে চাই যে বাংলাদেশকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখেন, এখানে দল মত এর ঊর্ধ্বে থেকে অনেকে অনেক দল করেন, আপনারাও অনেক সভা সমিতিতে কাজ করেন। তো বাংলাদেশকে নিয়ে কিভাবে দেখতে চান একজন নাগরিক হিসাবে? বাংলাদেশের এই যে যে নির্বাচন হচ্ছে আগামীতে, এবং বাংলাদেশি থেকে এসেও এখানে যে বাংলাদেশকে আপনারা বুকের মধ্যে লালন করেন, বাংলাদেশকে কিভাবে দেখতে চান আপনি? ধন্যবাদ। এই প্রশ্নটা আসলে একটু আহ, যেতে হয় আর কি, যেহেতু আপনি বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছেন এবং আমি যেহেতু বাংলাদেশি সত্তার একজন না, তো আমি সত্যিকার অর্থে আমিও একটা বুকে লালন করি একটা 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 দলকে। আমার চাওয়া পাওয়া থাকতেই পারে, একটা দলের থাকতেই পারে। আমি পছন্দ করতেই পারি। আমি জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমি জিয়া আদর্শের সৈনিক। তবে এই প্রবাসে আমি আমি যেই দলেই করি না কেন, আমার সাথে এখানে সব ধরনের মানুষের সাথে আমার কোঅপারেশন আছে। আমার কাছে এখানে দল বড় না, এখানে আমার দেশ বড়। আমি এখানে দেশের জন্য কাজ করতে চাই, সে ভিন্ন গোত্রের হোক, ভিন্ন দলের হোক, ভিন্ন ধর্মের হোক, ভিন্ন মতের হোক, কিন্তু আমরা চাই আমরা এই বাংলাদেশি। এইটাই হলো আমাদের সবচেয়ে বড় একটা পরিচয় আর কি। এই পরিচয়টাকে নিয়েই আমরা বাংলাদেশকে যেমন এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এভিডেন্স যোদ্ধারা যাতে সহযোগী ভাবে আমাদের সহযোগিতা করতে পারে সবাইকে। এবং আমি আপনাকে আজকে এখানে বলি, আমি মোটামুটি সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত আছি এখানে। অনেক বাংলাদেশিদের যাদের নতুন আসছে, তাদের কাগজের সমস্যা, তাদের ডাক্তারি কার্ডের সমস্যা, তাদের অ্যাকাউন্টের সমস্যা, ব্যাংকিং, তাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এদেরকে নিয়ে আমি মোটামুটি কাজ করি। তো এবং কোর্টেও তাদের পেপারস এর ব্যাপারেও আমি মোটামুটি উকিল এবং কোর্টে যাই। তো অনেকের সমস্যাগুলোকে আমি ফিল করি এবং আমার সে শত্রু হোক আর মিত্র হোক, এইগুলোর দেখার আসলে আমাদের ব্যাপার না। আমরা আরেকটা বিষয় যদি জানি যে প্রবাসে আসতে হলে তাদের জন্য কি পরামর্শ দিবেন যে তারা যেন কিছু দক্ষতা নিয়ে আসে, এই বিষয়ে যদি ছোট করে বলেন। অবশ্যই, যদি আমরা যারা আমরা দেশ থেকে আসার চিন্তা করি, তাদেরকে সবাইকে আমি বলবো যে আপনারা অবশ্যই একটা না একটা প্রশিক্ষণ নিয়ে আসেন। যেমন মেটাল মেকানিকের কাজের এই শহরে বিশেষ করে বিশেষ চাহিদা আছে। তারপরে আমাদের এই মান্তুবা শহরে চাহিদা আছে এবং বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের চাহিদা আছে অনেক। যেমন আপনার আমাদের কাছাকাছি টুরিস্ট পয়েন্ট আছে, এখানে সেখানে হোটেলের রেস্টুরেন্টের ব্যবসা, সেখানে আপনার যদি বাবুর্চির কোন একটা ভালো পর্যায়ে নিয়ে আসেন এটা, তাহলে অনেক সুন্দর। ড্রাইভিং লাইসেন্স থাকলে ওয়েলকাম। তো সে সব ব্যবস্থায় এখানে মনে করেন যদি কিছু না কিছু শিখে আসেন। ইভেন বিশেষ করে যেই দেশেই আসবেন, যদি বাংলাদেশ থেকে ইতালিতে আসেন, ইতালির ভাষাটাকে একটু চর্চা করার চেষ্টা করবেন। যদি আপনি জার্মান যান, জার্মানের ভাষাটাকে একটু চেষ্টা করবেন। একটু চটি বই আছে বাংলাদেশে পাওয়া যায়, আমি যতটুকু দেখছি আর কি। এগুলো শিক্ষা নিলে আমাদের জন্য আরেকটু ভালো হয়। এখন বর্তমানে ইতালিতে একটা বলা আছে যে যদি আপনি ভাষা জানেন আপনার কাগজের কোনো সমস্যা নেই, সেহেতু আপনারা অবশ্যই ভাষাটাকে সর্বাগ্রে গুরুত্ব দিবেন। বাহ, চমৎকার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি ছোট্ট করে একটু জানি যে এখানে তো আমরা জানি যে অ্যাম্বাসির অনেক ধরনের সমস্যা থেকে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জটিলতা রয়েছে। আবার আমরা দেখেছি যে প্রবাসী অধিকার সংস্থা থেকে পেনশন স্কিমের আওতায় তারা প্রণোদনা চাচ্ছেন না, পেনশন চাচ্ছেন। এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের যে কার্ড করে লাশ প্রেরণ করা হয়, সেটা কার্ডবিহীন লাশ প্রেরণের বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য তারা অনুরোধ করেছেন। এই বিষয়ে যদি ছোট্ট করে একটু বলেন, তারপরে আমরা শেষ করব। আসলে এই সবগুলোর ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু এখানে কনসুলেট জেনারেল মিলানো, আমরা উত্তরের অধিবাসী, আর এইসব বিবিধ সমস্যাগুলো আমাদের কনসুলেট জেনারেলদের সাথে আলোচনা করে এগুলো একটা ডিসকাস করা উচিত। কারণ আমাদের পাসপোর্টের সমস্যাগুলো অনেক জটিল। আমি প্রায় মিলানোতে যাই, যেখানে অনেক দেখি অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন আমাদের ভাইয়েরা আসে। তারা অনেক কষ্ট করে একদিনের টাকা কাজ শেষ করে বন্ধ ছুটি নিয়ে তারপরে আসে এখানে, তারা সেবা ঠিকভাবে পাচ্ছে না। সবাই সদয় এই ব্যাপারে যে একটু আন্তরিকতা দেখায় এবং তারা চেষ্টা করে, যেহেতু এই বিভিন্ন প্রভিন্সে এখন তারা যাচ্ছে প্রতি সপ্তাহে একবার করে। তো এগুলাকে ছোট করে নিয়ে আসার জন্য তারা অনেক চেষ্টা করতেছে। তবে আমরা বলবো যে এটা আরো দ্রুত, যদি আমাদের এই এম্বাসিতে যদি আরো একটু লোকবল থাকে, তবে এই কাজগুলো আর একটু সহজ হয়ে যায়। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে, দর্শকদের জন্য আপনার কি বলবার আছে, এরপরে আমরা বিদায় নিব।
দর্শকদের জন্য আমার সবচেয়ে বড় যেটা আমার আর্গুমেন্ট, আমরা যারা প্রবাসে থাকি আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি। সদিচ্ছা থাকলে দেশে কেন, যে কোনো জায়গার থেকে কাজ করা যায়। সমস্ত বিশ্ববাসী আমরা আমরা সবাই যদি আমাদের বাংলাদেশের জন্য মন দিয়ে কাজ করি, তবে বাংলাদেশটা এক সময় দেখবে যে ইউরোপ কেন আমেরিকার মতো সুন্দর হয়ে যাবে। আমরা চাই আমাদের এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। বাংলাদেশ যেন একদম সব সব থেকে একটা সুন্দর সফল কান্ট্রি হিসেবে পরিচিতি পাক বাংলাদেশের সমস্ত বিশ্বে, এই প্রত্যাশা আমার। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও অনেক শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায়। সৌদি আরবের রাজধানী রিয়াদের থিরাব স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠেছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025। মধ্যপ্রাচ্যের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 16টি দল, যেখানে খেলছেন বাংলাদেশ ও পাকিস্তানের 50 জন আইকনিক ক্রিকেটার এবং তাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি প্রতিভাবান খেলোয়াড়রাও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোশন ফিরোজ হাসান এবং প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মকবুল পাটোয়ারি রুবেল এবং আয়োজক কমিটির সকল উপদেষ্টারা। এই প্রবাসের বুকে এটি আয়োজন করছি প্রবাসীদের সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে। ক্রিকেট আসলে একটা স্পোর্টস, এই স্পোর্টসের মাধ্যমে আমরা একটা সম্পর্ক গড়ে তুলেছি, একটা রিলেশন আমাদের সবার হয়েছে। আমি চাই যে এই স্পোর্টসকে কেন্দ্র করে আমাদের যে ভ্রাতৃত্বটা আছে, সম্পর্কটা যেটা আছে, এটা আরো গাঢ় হবে, আরো ভালো হবে। এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের আয়োজক টিমদেরকে, আয়োজক কমিটিদের সবাইকে ধন্যবাদ জানাই। এই প্রথম প্রবাসে এত বড় পরিসরে বাংলাদেশি কমিউনিটির ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই সুদূর মরুভূমির দেশ সৌদি আরবের দেশে প্রবাস বাংলা টিমের আয়োজনে এমন সুন্দর একটি আনন্দ সম্মুখর প্রবাসীদের জন্য নিয়ে আসছেন, সেজন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রবাস বাংলা প্রিমিয়াম লিগ থেকে আজকের যে উদ্বোধনী খেলা, খুব একটা প্রাণবন্ত খেলা হচ্ছে এবং দর্শকরা খুব আনন্দ পাচ্ছে। তো আজকে বাংলাদেশের 16টি জেলার প্রবাস বাংলার ক্রিকেট খেলা সবাইকে যে বিনোদন দিচ্ছে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা কিংস বনাম ব্রাউনবাড়িয়া চ্যালেঞ্জার্স, অপর ম্যাচে কুমিল্লা স্টার্স বনাম বরিশাল বাদশা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ব্রাহ্মণবাড়িয়া বনাম ঢাকার ম্যাচ। আই হোপ আমরা জিতবো। প্রচুর ব্রাহ্মণবাড়িয়ার দর্শক মাঠে এসছে এবং সবকিছু ছেড়ে ইনশাল্লাহ আমরা আজকে মাঠে ম্যাচ গড়াইছি। আপনারা দেখছেন দর্শক, আমরা যা আশা করছিলাম, আমরা ভাবছিলাম যে কত 1-2 হাজার লোক হবে, বাট আলহামদুলিল্লাহ আমরা রিয়েলি অনেক হ্যাপি। আজকে অলমোস্ট মনে হয় 5,000-6,000 লোকের বেশি হয়েছে। হচ্ছে আমি নিজেও মিডিয়া কর্মী হিসেবে বাংলাদেশের টি স্পোর্টসে কাজ করি, তো টি স্পোর্টস থেকে আমি এসেছি এই টুর্নামেন্টটা কভার করতে। তো সব মিলিয়ে আয়োজন দেখছি বা প্রথম দিন হিসেবে আয়োজনটা ঠিকঠাক মনে হচ্ছে, বাকিটা আসলে সময়ের হাতে। আর আমি আশা করবো যে টুর্নামেন্টটা ঠিকঠাক হবে, সময়ের সঙ্গে বেশ ভালোভাবে টুর্নামেন্ট শেষ হবে আর সব মিলিয়ে ভালো একটা আয়োজন হবে, এটাই আশা। সৌদি আরব ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে শুরু হওয়া এই টি-20 ক্রিকেট টুর্নামেন্ট প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ক্রীড়ার পরিচয় বহন করছে আন্তর্জাতিক পরিসরে, এমনটাই মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এই খেলার যে আয়োজন করেছে আয়োজক কমিটিকে আমি ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জারের টিম পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসলে সৌদি আরবের মাটিতে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন যারা কর্তৃপক্ষ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই টুর্নামেন্টের মধ্যে আজকে উদ্বোধনী খেলাতে অংশগ্রহণ করেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স টিম এবং ঢাকা কিংস। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যাপ্ত নিরাপত্তা, সুন্দর পরিবেশ এবং সুশৃঙ্খল আয়োজনে দর্শকরা উপভোগ করেছেন প্রিয় খেলোয়াড়দের খেলা এবং স্বতঃস্ফূর্তভাবে এবং দর্শকদের উপস্থিতিতে আজকে মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের ক্রিকেট টিমকে
পাশাপাশি প্রবাস বাংলা প্রিমিয়ার লিগকে সফল করার লক্ষ্যে আমি শহীদের বাড়িতে এসেছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মকবুল ভাইকে এবং আমাদের হৃদয় ভাই, সালাউদ্দিন ভাই, সবাইকে। আর মকবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এত বিশাল একটা টি-20 ক্রিকেট টুর্নামেন্ট প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের উদ্যোগ নেওয়ার জন্য। শুধু প্রবাসীদের একটি বৃহত্তম ক্রিকেট এখানে অনুষ্ঠিত হয়েছে। এটা সৌদি আরবের একটি ইতিহাস গড়ে তুলবে আজকে। এবারে টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব রয়েছেন বাংলাদেশের নুরুল ইসলাম নাহিদ এবং পাকিস্তানের মোহাম্মদ আকরাম, যারা আন্তর্জাতিক মানের রেফারিং এর মাধ্যমে খেলার মান আরো উন্নত করতে সাহায্য করছেন। আসলে বাংলাদেশ থেকে আসছি, এখানে আমার মকবুল ভাই ইনভাইট করেছে। যেমন আমি বাংলাদেশের ক্যাপ্টেনের যে টুর্নামেন্ট গুলো হয় বাংলাদেশের বিভিন্ন মাঠে হয়, এই মাঠগুলো আমি খাবার করি। আমরা আজকের যে টুর্নামেন্টটা আয়োজন করছি আপনার প্রবাস বাংলা থেকে, আমরা আজকের টুর্নামেন্টটা আমার মনে হয় সৌদি আরবের সবচাইতে আপনার বড় টুর্নামেন্ট। আর সম্ভব হয়েছে আমাদের যে টিম সিইও, যে আপনার যে টুর্নামেন্টের সিইও আমাদের মকবুল ভাই। আর আজকে একদম আমরা জিতের ধার প্রান্তে, আশা করি আমরা জিতবো ইনশাল্লাহ। সুন্দর আয়োজন ছিল, প্রবাস বাংলাকেও ধন্যবাদ। বিশেষ করে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও ক্রীড়াপ্রেমের প্রতীক হয়ে উঠেছে। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। সৌদি আরবে যে ব্যবসায়ীগণ আছেন তাদেরকেও আমরা ব্যাপকভাবে জানানোর চেষ্টা করেছি প্রবাসী ভাইদের যে এই মেলায় শুধু বাংলাদেশ থেকে আগতই নয়, প্রবাসী যারা আছেন তাদেরও ইভিডির মাধ্যমে যোগদানের সুযোগ রয়ে যায়। দ্বিতীয় বিষয় যেটা বলেছেন ব্যাপক প্রচারের বিষয়, আমরা আগেও করার চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা চালাচ্ছি, পাশাপাশি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর তৃতীয় বিষয়, আসলে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদেরকে কিভাবে আরো নারিশ করা যায়, কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এজন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং পাশাপাশি কমার্শিয়ালি সর্বদা তৎপর আছে। যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনারা জানতে আসতে পারেন। ইয়াং জেনারেশন আছে, তারা অত্যন্ত মেধাবী, তারা প্রচুর পরিমাণে আউটসোর্সিং এ কাজ করেন। তাদের যে মেধা, তারা যে আইটিতে ভালো, তারা যে সফটওয়্যার ইনস্টল করে, আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের কনসুলেটের মাধ্যমে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই সাহায্য নিয়ে এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে ভবিষ্যতে যেন আমাদের আইটিতে আরো বড় ধরনের এক্সপোর্ট করতে পারি, বাংলাদেশ অংশগ্রহণ করতে পারি। সর্বোপরি আপনাদেরকে এই আজকের ব্রিফিং এর মাধ্যমে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের বেশি বেশি করে প্রচার করবেন, বেশি বেশি করে আমাদের সৌদি যে বন্ধুরা আছে সবাই যেন আসে, স্টল দেখে বাংলাদেশ অনেক ধন্যবাদ আপনার প্রস্তাবটা নিয়ে। আমরা অবশ্যই এটা খুবই দেখবেন যে আপনি 170 লেখা শার্ট মেড ইন বাংলাদেশ লেখা। Thank you.